আসসালামু আলাইকুম সুপ্রিয় পরীক্ষার্থী, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময়ে যে 2 ঘন্টা আপনারা পরীক্ষা দেবেন সেই সময়ে যে বিষয়গুলো মনে রাখা অত্যন্ত জরুরি সেগুলো নিয়ে কিছু কথা বলবো। কারণ মনে রাখবেন, বিসিএস প্রিলিমিনারিতে ভালো করার জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়াটা যেমনটা জরুরি, ঠিক তেমনি পরীক্ষার হলে ঠিক ওই সময়ে কিছু কিছু বিষয় ফলো করা অত্যন্ত দরকার। তা না হলে অনেক সময় রেজাল্টটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। অতীতে এরকম অনেক হয়েছে, অনেকে ছিলেন যাদের প্রিপারেশন ভালো ছিল, তারা যথেষ্ট মেধাবীও ছিলেন, বাট পরীক্ষার হলে কিছু ছোটোখাটো ভুল করার কারণে, অনেক সময় টাইম ম্যানেজমেন্ট না করার কারণে তাদের আলটিমেটলি যে ডিজায়ার্ড রেজাল্ট সেটা কিন্তু তারা আনতে পারেননি। সো আই মাস্ট সে দ্যাট ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট ইউর টাইম অ্যান্ড টেকনিক অ্যাট দ্য ভেরি মোমেন্ট অফ ইউর এক্সাম। প্রথমেই বলবো, যখন আপনি কোশ্চেন পেপারটা পাবেন সেখানে কোশ্চেনের প্যাটার্নটা আপনি অবশ্যই একটু ভালো করে দেখার চেষ্টা করবেন। নর্মালি আমরা জানি যে একটা কোশ্চেন থাকে, তার নিচে 4টা অপশন থাকে এবং অপশনের প্যাটার্ন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে লেফট সাইডে 2টা অপশন থাকে এবং রাইট সাইডে 2টা অপশন থাকে। লেফটে কয়ের নিচে থাকে গ এবং রাইটে খয়ের নিচে ঘ। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়ে থাকে। তবে কোনো এক বিসিএস প্রিলিমিনারিতে আমি স্পেসিফাই করে বলতে পারছি না এই মুহূর্তে, যেটা ছিল অপশন প্যাটার্নে একটু চেঞ্জ করে দেওয়া ছিল। কয়ের নিচে ছিল খ এবং রাইট সাইডে গয়ের নিচে ঘ। এই খ এবং গয়ের যে অবস্থানগত পার্থক্য, এটা অনেকে ধরতে পারেননি, কারণ আমরা জানি যে আনসার শিটের 4টা বৃত্ত পাশাপাশি থাকে। তো অনেকে এই বৃত্ত ভরাট করার ক্ষেত্রে কিন্তু ভুল করে ফেলেছিলেন, কারণ তারা ভালো করে খেয়াল করেননি যে ক এবং খ এবং গ কোন অবস্থানে আছে। সো অবশ্যই কোশ্চেন পাওয়ার পরে কোশ্চেন অপশনের প্যাটার্নগুলো অবশ্যই ভালো করে দেখার চেষ্টা করবেন। এবার আসি, কোনটা দিয়ে শুরু করবেন। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বারবার বলেছি, এখনও বলছি, আপনি যে বিষয় ভালো পারেন আপনি সেটা দিয়ে শুরু করবেন। আর আপনি কোনটাতে ভালো পারেন এটা কিন্তু আপনি যখন প্রিপারেশন নিয়েছেন, যখন মক টেস্ট দিয়েছেন, আপনি কিন্তু বুঝে গেছেন। ধরেন যে আপনি বাংলায় মক টেস্টে সাধারণত 35-এর মধ্যে 30 পান বা অ্যারাউন্ড এরকম পান, তো ধরে নেওয়া যায় আপনি এটাতে ভালো। আপনি মেইন পরীক্ষা অবশ্যই বাংলা দিয়ে শুরু করবেন, তবে এমন কিন্তু হতেই পারে যে স্পেসিফিক ওই পরীক্ষায় বাংলাটা বেশ কঠিন হয়ে গেল। কারণ নর্মালি যে 10টা বিষয় থাকে, কয়েকটা বিষয় একটু কঠিন আসবে, কয়েকটা বিষয় সহজ আসবে, এভাবে কিন্তু কোশ্চেন হয়ে থাকে। তো আমি বলবো আপনি অবশ্যই প্যানিক হবেন না, কারণ যেহেতু আপনার প্রিপারেশন ভালো ছিল, আপনার কাছে যেহেতু এটা কঠিন মনে হচ্ছে, এটা ম্যাক্সিমাম সবার ক্ষেত্রেই কঠিন মনে হওয়ার কথা। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আপনি পরবর্তী অপশনগুলোতে চলে যাবেন এবং আগে যে আপনার পরীক্ষাটা খারাপ হলো এটা নিয়ে অবশ্যই তখন চিন্তা করবেন না, তাহলে কিন্তু একটা বড় ধরনের প্রবলেমে পড়ে যাবেন। রিসেন্টলি আমি একটা এক্সাম দিয়েছিলাম। আমি অ্যাকচুয়ালি চেষ্টা করি আমার ভিডিওতে 2-একটা এক্সাম্পল শো করতে, কারণ এটা অনেক সময় আপনাদের বুঝতে সুবিধা হয়। তো সেই এক্সামে 4টা মডিউল ছিল। এখন ফর্চুনেটলি বলি বা আনফর্চুনেটলি বলি, একটা মডিউল যেটা ফার্স্ট ছিল, সেটা আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম আমার মনে হয়েছিল যে এটা আমার জন্য একটু ইজি, বা আমি এটাতে ভালো পারি, আমি এটাতে ভালো করতে পারবো। বাট পরীক্ষার দিন যখন ওইটা আমি দিলাম, আই ওয়াজ ভেরি সরি ফর মাই সেলফ, বিকজ আমার পরীক্ষাটা ভালো হলো না ওই মডিউলে। আমি সত্যি খুব কষ্ট পেয়েছিলাম, কারণ আমি ধরেই নিয়েছিলাম যে এটাতে আমি ভালো। তো 40 মিনিটসের পরীক্ষা ছিল। যখন আনসার শিটটা নিয়ে গেল, 1 মিনিট গ্যাপ ছিল পরবর্তী মডিউলের জন্য, তখন আমি চিন্তা করলাম যে আমি যা হয়েছে, এটা আমি পরবর্তী বিষয়ে আনসার করার সময় এটা অবশ্যই চিন্তা করব না, কারণ অ্যাটলিস্ট ওভারঅল রেজাল্টটা দেখে আমার জন্য নিজের খারাপ না লাগে, এবং যথারীতি আমি নিজেকে মোটিভেট করি এবং পরবর্তী 2টা মডিউল পরীক্ষা দিয়ে আসি। এবং যখন আমি রেজাল্টটা পাই, আই ওয়াজ রিয়েলি ভেরি সারপ্রাইজড, বিকজ আমি যে মডিউলটাকে অনেক বেশি খারাপ মনে করেছিলাম সেটা অত বেশি খারাপও হয়নি। আর পরবর্তী 2টা মডিউলের মধ্যে একটা মডিউল আমার খুবই ভালো হয়েছিল। দ্য ব্যান্ড স্কোর ওয়াজ 8 আউট অফ 9, এবং এর কারণে আমার ওভারঅল স্কোরটা বেড়ে যায়, এবং যে কারণে আমি এক্সামটা দিয়েছিলাম সেটা কিন্তু ফুলফিল হয়ে যায়। সো আমি বলবো যে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রেও হতে পারে। আপনি পরীক্ষা দিলেন, মন খারাপ করলেন, বাট এটা অতটাও হয়তো খারাপ হয়নি যতটা আপনি মনে করছেন। আর সবচেয়ে বড় কথা, একটা রিফেক্ট কিন্তু আরেকটার উপরে অবশ্যই পড়া যাবে না। আর প্রিলিমিনারি একটা সুবিধা হচ্ছে যে আপনার প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা আলাদাভাবে পাস করতে হচ্ছে না। আপনি ওভারঅল যে স্কোরটা পাবেন এটাই সিলেক্ট করবে যে আপনি পরীক্ষা উত্তীর্ণ হবেন কি হবেন না। সো আপনি অবশ্যই কনফিউজড হবেন না, অবশ্যই মন খারাপ করবেন না। আর এখানে
কখনোই মেন্টালি ডাইভার্ট হওয়া যাবে না। কারণ আপনি যখনই মেন্টাল ডাইভার্জেন্সের মধ্যে দিয়ে যাবেন, আপনি কিন্তু ছোট ছোট বিষয়গুলো তখন খেয়াল করতে পারবেন না। যেমন ধরেন, লেখা আছে যে রবীন্দ্রনাথের সর্বপ্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটা। তো আপনি যেহেতু একটু মানসিকভাবে বিপর্যস্ত, কারণ আপনার আগের পরীক্ষা খারাপ হয়েছে বলে আপনি মনে করেন, তখন কি হবে যে আপনি ওইটা স্কিপ করে দেখলেন যে রবীন্দ্রনাথের সর্বশেষ প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটা। তো এই যে ছোট একটা ভুল হয়ে গেল, সর্বপ্রথম সর্বশেষ, আপনি কিন্তু জানেন, আনসারটা জানেন, বাট আপনার ভুল হয়ে গেল। আর একটা নাম্বারের জন্য কিন্তু আপনি অনেকটা পিছিয়ে পড়তে পারেন। সো বলবো যে এই ব্যাপারটা অবশ্যই কেয়ারফুল থাকবেন, কখনোই একটার প্রভাব আরেকটার উপর ফেলতে দিবেন না। এরপর আসি, এরকম কিন্তু আবার হতে পারে যে ওভারঅল কোশ্চেনটাই কঠিন হয়ে যেতে পারে। যেমন আমরা জানি যে 34 বিসিএস পর্যন্ত ছিল এক ধরনের সিলেবাস, 35 বিসিএস থেকে নতুন সিলেবাস হয়েছিল এবং সেই কোশ্চেনটা যথেষ্ট কঠিন হয়েছিল। তো অনেকে এটা নিয়ে খুব মন খারাপ করেছিলেন পরীক্ষার হল থেকে বের হয়ে, কিন্তু দেখা গেল আলটিমেটলি রেজাল্টের ক্ষেত্রে যারা 200-র মধ্যে অ্যারাউন্ড 80 পেয়েছে। অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি তো বলা যায় না যে কত কাটমার্ক ছিল, এটা তো বিএসসি কখনোই বলে দেয় না। তো বিভিন্ন সোর্স থেকে যেটা জানা গেছে, মোটামুটি যারা 80 অ্যারাউন্ড কারেক্ট করেছিল তারাই কিন্তু সেটাতে কোয়ালিফাই করেছিল। আর ওভারঅল কোশ্চেন যখন কঠিন হয়, তার একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে যারা ভালো প্রিপারেশন নেন তাদের টেকার হারটা অনেক বেড়ে যায়। কারণ অনেক সময় কোশ্চেন যখন সহজ হয়, তখন যারা মোটামুটি প্রিপারেশন নিয়েছেন বা অল্প প্রিপারেশন নিয়েছেন তারাও কিন্তু একটা ভালো মার্কস পেয়ে যান, সেক্ষেত্রে কাটমার্কটা বেড়ে যায়। আর যখন কোশ্চেন অনেক বেশি কঠিন হয়, তখন কিন্তু কম্পিটিটরের পরিমাণ কমে যায়, কারণ কাটমার্ক সেখানে কম হয়, সেখানে যারা অনেক ভালো তারা কিন্তু ভালো করতে পারে। আরেকটা বিষয় বলবো যে টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। মনে হচ্ছে যে 2 ঘন্টার সময় অনেক বেশি সময়, অ্যাকচুয়ালি কিন্তু তা না। যখন আপনি পরীক্ষার হলে বসবেন, 2 ঘন্টা কোথা দিয়ে চলে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না। যারা অলরেডি 2-3 বার পরীক্ষা দিয়ে ফেলেছেন তারা এটা জানেন, তাদেরকে নতুন করে বলার কিছু নেই। বাট যারা ফ্রেশার তাদের ক্ষেত্রে বলছি, যদি আপনি ম্যাথে খুব বেশি ফ্লুয়েন্ট হয়ে থাকেন, ভালো হয়ে থাকেন, তাহলে শুধু আপনি ম্যাথ দিয়ে শুরু করবেন। কারণ ম্যাথের ব্যাপারটা কিন্তু অন্যান্য বিষয়গুলো চাইতে আলাদা। অন্যান্য বিষয় আপনি অপশন দেখলে কিন্তু আপনি চুজ করতে পারবেন এবং বৃত্ত ভরাট করে ফেলতে পারবেন। বাট ম্যাথের ক্ষেত্রে যেটা হয়, আপনাকে ম্যাথ করতে হয়, আনসার মিলাতে হয়, দেন আপনি বৃত্ত ভরাট করবেন। সো এখানে একটা ভালো রকম সময় লেগে যায়। যদি আপনি ম্যাথে খুব ভালো না হন, তারপরে আপনি প্রথমে ম্যাথ দিয়ে শুরু করেন এবং সবগুলো ম্যাথই ধরলাম আপনি কারেক্ট করতে পারলেন, বাট আপনার বড় একটা সময় লেগে গেল। এই যে সময় একটা গ্যাপ তৈরি হলো, আপনি দেখলেন যে আপনার এখনও অনেক আনসার করা বাকি, এই সময় কিন্তু আপনি অনেক বেশি কনফিউজড হয়ে যাবেন এবং আপনার জানা আনসারগুলো ভুল করে ফেলবেন। সো অবশ্যই বলবো যে যদি আপনি ম্যাথে খুব বেশি ফ্লুয়েন্ট না হন, তাহলে অবশ্যই ম্যাথ দিয়ে শুরু করবেন না। এই বিষয়টা মনে রাখা, মাথায় রাখা, বা এই কিছু কথা পরীক্ষা হলে মনে রাখা খুব দরকার। আশা করছি যে এটা আপনাদের কিছুটা উপকারে দিবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।